নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু রিবর্ন আইএস। বন্ধুরা, রিসেন্টলি ভারতবর্ষের প্রধানমন্ত্রী ইউএসএ গিয়েছে ইউনাইটেড নেশন জেনারেল অ্যাসেম্বলির বার্ষিক অধিবেশনে অংশগ্রহণ করতে। কথা ছিল সেখানে গিয়ে বাংলাদেশের বর্তমান প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনূসের সাথে দেখা হবে। সেই কারণের জন্য বাংলাদেশ কর্তৃপক্ষ ভারতবর্ষের কাছে চিঠি দেয়, একটা ফর্মাল পত্রিকা দেয় এবং সেটার দ্বারা ভারতবর্ষকে আহ্বান করে বা ভারতবর্ষকে রিকোয়েস্ট করে নরেন্দ্র মোদীর সাথে একটা মিটিং ফিক্সড করার জন্য। কিন্তু ভারতের তরফ থেকে না বলে দিয়েছে। তারপরে বাংলাদেশের মিডিয়াতে দ্য ডেইলি স্টার বলে একটা নিউজ আছে, সেখান থেকে শোনা যাচ্ছে মোহাম্মদ ইউনূস আগামীকাল ইউএসএর জন্য রওনা দিচ্ছে এবং বলা হচ্ছে সেখানে মোহাম্মদ ইউনূসের সাথে বাইডেনের একটা কথা হবে বা একটা আলোচনা হবে। এটা নিয়ে বাংলাদেশি মিডিয়াতে পুরোপুরি তোলপাড় লেগে গেছে। কিন্তু এখানে সবচেয়ে বড় যে প্রশ্নটা আছে, আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন বাংলাদেশকে এত কেন গুরুত্ব দিচ্ছে, এই বিষয়টা আমরা সেপারেটলি আলোচনা করব অন্য বিষয়ে। কেন আমেরিকার বাংলাদেশের স্বার্থ কি আছে এই বিষয়টা আজকের বিষয়ে আমরা আলোচনা করব। বাংলাদেশের এই দেশ থেকে দেশে ঘোরার কারণটা কি, হোয়াট ইজ দ্য নিড। যে বাংলাদেশের কদিন আগে তো মোহাম্মদ ইউনূস বলেছিল যে মোদিকে আমরা চাই না, মোদি যদি হচ্ছে ভারতবর্ষের স্ট্যাবিলিটি না, যদি হচ্ছে বাংলাদেশের স্ট্যাবিলিটি না থাকে তাহলে ভারতের সেভেন সিস্টার নাকি ইনস্টেবল হয়ে যাবে, সেটা অস্থির হয়ে যাবে। মোহাম্মদ ইউনূস বিভিন্ন ধরনের কথা বলেছে। তো এখন এমনকি প্রয়োজন হলো মোহাম্মদ ইউনূসের সম্পূর্ণ ভারতবর্ষের প্রধানমন্ত্রীকে রিকোয়েস্ট করতে হচ্ছে তার সাথে মিটিং করার জন্য। কিন্তু অন্যদিকে আমাদের প্রধানমন্ত্রী পুরোপুরিভাবে বলে দিয়েছে বাংলাদেশের প্রধান উপদেষ্টার সাথে কোনো ধরনের মিটিং হবে না। কিন্তু পার্শ্ববর্তী একটা দেশ যেহেতু রিকোয়েস্ট করেছে, সেই কারণের জন্য বাংলাদেশের যে পররাষ্ট্র উপদেষ্টা রয়েছে তার সাথে ভারতবর্ষের পররাষ্ট্র মন্ত্রীর একটা মিটিং হওয়ার কথা আছে ইউএসএতে। এখনকার এই ভিডিওতে আমরা ডিটেলস আলোচনা করব এমন কি ঘটলো বাংলাদেশের ভিতরে যে মোহাম্মদ ইউনূস কিছুদিন আগে মোদির এত বিরোধিতা করছিল, মোদিকে নিয়ে এত কিছু বলছিল যে বাংলাদেশের লোক মোহাম্মদ ইউনূসকে বাংলাদেশের পুরোপুরি এক হিরো বানিয়ে দিয়েছিল, যে হঠাৎ করে মোহাম্মদ ইউনূসের ভারতের কোলে এসে বসতে হচ্ছে। তারা নাকি পদ্মার ইলিশ আমাদের পাঠাবেন, আবার ইলিশের উপর ব্যান উঠিয়ে দিয়েছে। এই প্রত্যেকটা বিষয় এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব। বন্ধুরা, মূলত এই যে বিষয়টা রয়েছে, এই বিষয়টা বাংলাদেশের অ্যাট প্রেজেন্ট যে ইকোনমিক ক্রাইসিস রয়েছে সেই ইকোনমিক ক্রাইসিস রিলেটেড। বন্ধুরা, আমরা সকলেই জানি যে বাংলাদেশে এক ধরনের কু হয়েছে বলতে বাংলাদেশের শেখ হাসিনা সরকার ছিল, তাকে জোর জুলুম করে পদত্যাগ করিয়ে দিয়ে, যদিও শেখ হাসিনা দাবি করছে তাকে পদত্যাগ করা হয়নি, সে বাংলাদেশে ফিরবে। অর্থাৎ এখনো বাংলাদেশের বৈধ সরকার যেটা জনগণের দ্বারা নির্বাচিত হয়েছে সেটা হচ্ছে শেখ হাসিনা সরকার। বলতে পারো শেখ হাসিনা এখনো বাংলাদেশের বৈধ প্রধানমন্ত্রী। অন্যদিকে মোহাম্মদ ইউনূস যে আছে সে কিন্তু বাংলাদেশের বৈধ প্রধান উপদেষ্টা নয়, কেন বাংলাদেশের সংবিধান অনুযায়ী শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী। এটা একটা কারণ হতে পারে যেই কারণের জন্য হয়তো মোদি মোহাম্মদ ইউনূসের সাথে ডাইরেক্টলি ডিল করতে চাচ্ছে না। কিন্তু মোহাম্মদ ইউনূসের এরকম দিন আসলো কেন, যাকে সবাই হিরো বলছিল, সে নোবেল পিস প্রাইজ পেয়েছে, অর্থনীতিবিদ, বিশাল ব্যাপার, সে নাকি হচ্ছে ভারতকে তোয়াক্কা করে না, ভারতকে নাকি দেখিয়ে দেবে, বাংলাদেশি মিডিয়াতে যেটা বলে। হঠাৎ কি হলো যে রিকোয়েস্ট করতে হচ্ছে ভারতকে, সেই বিষয়টা আমরা দেখছি। বন্ধুরা, যখন মোহাম্মদ ইউনূস পাওয়ারে আসলো সেই সময় আমরা দেখেছি নরেন্দ্র মোদী মোহাম্মদ ইউনূসকে মানে বলতে পারো হচ্ছে কংগ্রাচুলেট করেছে, তাকে শুভেচ্ছা জানিয়েছে যে সে প্রধানমন্ত্রী হয়েছে এবং দু দেশের মধ্যে ভালো সম্পর্ক বজায় থাকবে। সেই ক্ষেত্রে নরেন্দ্র মোদী একটা কথা বলেছিল যে বাংলাদেশে হিন্দু যেটা আছে, হিন্দুদের উপর এবং অন্যান্য মাইনরিটিদের উপরে যাতে কোনো অত্যাচার না হয় তাদের সেফটিটা মোহাম্মদ ইউনূসকে নিশ্চিত করতে বলা হয়েছিল। মোহাম্মদ ইউনূস এটার জন্য কোনো ধরনের ব্যবস্থা নেয়নি, কন্টিনিউয়াসলি বাংলাদেশে এটা চলে গিয়েছে, হিন্দুদের উপর অত্যাচার। ঠিক আছে, যেটা হচ্ছে তোমরা নিউজে দেখতে পাচ্ছ যে প্রোটেকশনের কথা বলেছে। কিন্তু পরবর্তীকালে আমরা দেখি মোহাম্মদ ইউনূস ভারত সম্পর্কে অনেকগুলো মতামত করে। কি কি মতামত দেয়? সবার প্রথমত তিনি হচ্ছে যখন বাংলাদেশে আসে একটা কথা বলে, যদি বাংলাদেশ অশান্ত হয়ে যায়, নর্থ ইস্ট যে রয়েছে সেভেন সিস্টার রয়েছে, সেভেন সিস্টারও নাকি অশান্তিপূর্ণ হয়ে যাবে, সেটাও নাকি শান্ত থাকবে না। এই জিনিসটা ভারতবর্ষের ভালোভাবে নেয়নি। দ্বিতীয় জিনিস, শেখ হাসিনা কিছু একটা বলে দেয়, সেটার জন্য মোহাম্মদ ইউনূসের এত সাহস হয়ে গিয়েছে ভারতকে বলে বা ভারতের ভিতরে একটা ব্যাপারে হস্তক্ষেপ করার চেষ্টা করছে। কি বলে, শেখ হাসিনা ভারত থেকে নাকি কোনো কথা বলতে পারবে না। আরে শেখ হাসিনাকে আমরা আশ্রয় দিয়েছি, শি উইল সে হোয়াট এভার শি ওয়ান্টস। তো এই বিষয়ে কিন্তু হচ্ছে
মোহাম্মদ ইউনিস মোদির বিরোধিতে কিছু বলেছিল, যেটার জন্য কিন্তু ভারতীয় মহামলের মধ্যে রাখছিল। এগুলো তো গেল, এগুলো ভারতের পক্ষ থেকে বলতে পারো, যেটা হচ্ছে একটা বলতে পারো রাগ ছিল, বা বলতে পারো হচ্ছে মোহাম্মদ ইউনিসকে তার যোগ্যতা দেখানোর জন্য নরেন্দ্র মোদীর এই ভিজিটটা ক্যান্সেল হয়েছে বা মিটিংটা ক্যান্সেল হয়েছে, যে মোহাম্মদ ইউনিস তোমার সাথে ডিল করার কোনো দরকার নেই, কারণ সবাই জানে মোহাম্মদ ইউনিস আর বেশি দিন টিকবে না, এরপরে বাংলাদেশের সরকারে যে আসবে তার সাথে ভারতবর্ষ ডাইরেক্টলি ডিল করবে, এটা বলা হয়। কিন্তু মোহাম্মদ ইউনিসের কি হলো যে হঠাৎ করে ভারতবর্ষের কাছে চলে গেল? সেটার জন্য বাংলাদেশের অর্থনৈতিক অবস্থার কথা বুঝতে হবে। বন্ধুরা, যবে থেকে বাংলাদেশে কু হয়েছে তবে থেকে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ। বাংলাদেশের অর্থনীতিকে একটা সংকট দেখা যাচ্ছে। আমরা নিউজে দেখেছিলাম যেদিন কু হলো, যেদিন শেখ হাসিনা পালালো, সেদিন নাকি বাজারে সবজির দাম কমে গিয়েছে। তো বাংলাদেশ খুব খুশি, শেখ হাসিনা গিয়েছে, জিনিসপত্রের দাম কমে গিয়েছে। এই বোকারা এটা বোঝে না সবজির দাম কেন কমেছিল, কারণ পাবলিক কিছুদিন সবজি বিক্রি করতে পারেনি, যারা কৃষক ছিল তারা সবজি বিক্রি করতে পারেনি, সবজিওয়ালারা সবজি বিক্রি করতে পারেনি। তো যেদিন দোকান খুলেছে সেদিন যাতে সবজি পচে না যায়, এবং অস্থিরতার কারণে মানুষ বাধ্যতামূলক সবজি কম দামে বিক্রি করেছে, যেই কারণের জন্য একদিন দাম কমেছিল। কিন্তু বাংলাদেশের ইকোনমির ভিতরের দিকে যদি আমরা দেখি, তাহলে দেখতে হবে বাংলাদেশের ইকোনমি সম্পূর্ণরূপে ধরাশায়ী হয়ে গিয়েছে। দেখো বন্ধুরা, একটা যে কোনো দেশের ইকোনমি যদি সঠিকভাবে পরিচালনা করতে হয়, সবার প্রথম যে বিষয়টা দরকার সেটা ছিল হচ্ছে পলিটিক্যাল স্ট্যাবিলিটি বা রাজনৈতিক স্থিতিশীলতা। কিন্তু বাংলাদেশের দিকে যদি আমরা লক্ষ্য করি, বাংলাদেশে যেদিন ঘটনাটা ঘটেছে তারপর থেকে এখনো পর্যন্ত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা কিন্তু নেই। বাংলাদেশে কি কি হলো? সবার প্রথমত হিন্দু হত্যা হলো, তারপর পলিটিক্যাল হত্যা হলো বা রাজনৈতিক হত্যা হলো, তারপর হচ্ছে বাংলাদেশের মুসলিমদের মধ্যে বিভিন্ন গ্রুপের মধ্যে ঝগড়া শুরু হলো, তারপর দেখা গেল বাংলাদেশে বিভিন্ন সুফি মাজার যেগুলো আছে সেগুলোকে ভেঙে ফেলা হচ্ছে, বাংলাদেশের পুলিশদের পিটিয়ে পিটিয়ে মেরে ফেলা হলো, বিভিন্ন স্কুলের শিক্ষক যারা রয়েছে তাদেরকে বরখাস্ত করতে বা তাদের রিজাইন দিতে বাধ্য করা হলো। এই ধরনের সিচুয়েশন বাংলাদেশে চলেছে। এবং বাংলাদেশের ইকোনমি আমরা যে দেখছি বিগত কয়েক বছর ধরে যে একটা ইকোনমিক গ্রোথ হচ্ছে, অর্থনৈতিক উন্নয়ন ঘটছে, এটার জন্য মূলত যেই বিষয়টা দায়ী ছিল সেটা ছিল হচ্ছে বাংলাদেশের টেক্সটাইল ইন্ডাস্ট্রি। বাংলাদেশের মধ্যে কোনো কিছু যদি ইন্ডাস্ট্রি থাকে সেটা হচ্ছে বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি। ভারত থেকে কাঁচামাল যায়, সেটার উপর ভিত্তি করে বাংলাদেশের প্রোডাকশনটা হয়। কেন বাংলাদেশের প্রোডাকশনের উপর বেশি জোর দেওয়া হয়েছে? এর মূল কারণটা হচ্ছে চিপ লেবার। বাংলাদেশের লেবার যেটা আছে মূলত প্রোডাকশন, যে এই যে গার্মেন্ট ইন্ডাস্ট্রি রয়েছে, এটা যে মূল শ্রমিক রয়েছে তারা মহিলা শ্রমিক, এবং এই মহিলা শ্রমিকদের খুব কম পয়সাতে এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে কাজ করানো হয়। এবং এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে গার্মেন্টগুলো আছে সেগুলো গোটা পৃথিবীতে হিউজ প্রাইসে বিক্রি করা হয়, খুব স্ট্যান্ডার্ড লেভেলে গার্মেন্ট তৈরি করা হয়, গোটা বিশ্বে বিশাল ডিমান্ড রয়েছে। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির উপর ডিপেন্ড করে বাংলাদেশের ইকোনমির মধ্যে একটা গ্রোথ আমরা লক্ষ্য করতে পারছি, অর্থাৎ বাংলাদেশের জিডিপির মধ্যে গ্রোথ লক্ষ্য করতে পারছি। কিন্তু রিসেন্টলি বাংলাদেশের এই গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে রয়েছে, এই ইন্ডাস্ট্রির অবস্থা বর্তমানে ভীষণ খারাপ। প্রথমত এই পলিটিক্যাল অস্থিরতার জন্য, রাজনৈতিক অস্থিরতার জন্য বাংলাদেশে যে বিভিন্ন বড় বড় কোম্পানি ছিল, গার্মেন্টস কোম্পানি, ফ্যাক্টরি ছিল, তারা বাংলাদেশ থেকে উড়ে উড়ে চলে যাচ্ছে। তারা কোথায় যাচ্ছে? কেউ ভারতে আসছে, কেউ ভিয়েতনামে যাচ্ছে। কেন? এই জায়গাটাতে এখন তারা করতে চাচ্ছে। সেকেন্ড থিং, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রিগুলোর মধ্যে তুমি দেখবে একটা গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে হচ্ছে দুষ্কৃতীরা আগুন লাগিয়ে দিয়েছে, অগ্নিসংযোগ করে দিয়েছে। এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে স্ট্রাইক চলছে, প্রথম ব্যাপার, সবাই ডিমান্ড করছে। দ্বিতীয় জিনিস, এই গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে আমরা লক্ষ্য করতে পারছি যেখানে গার্মেন্ট ইন্ডাস্ট্রির মধ্যে তারা অগ্নিসংযোগ ঘটিয়ে দিচ্ছে, ফলে গার্মেন্ট ইন্ডাস্ট্রি কোনোভাবে অপারেটই করতে পারছে না। এর ফলে বাংলাদেশের যা গার্মেন্ট ইন্ডাস্ট্রি ছিল তারা সেখান থেকে পালিয়ে যাচ্ছে। ফলে বাংলাদেশের যে একটা এক্সপোর্ট ছিল, গার্মেন্ট ইন্ডাস্ট্রির যে কাপড়ের এক্সপোর্ট ছিল, সেটার মধ্যে প্রায় 40% হ্রাস হয়েছে। এটা আমি মুখে বলছি না, বাংলাদেশি নিউজ চ্যানেল যারা আছে তারাই বলছে যে এবছর গার্মেন্ট ইন্ডাস্ট্রি যে টোটাল অর্ডার ছিল এক্সপোর্টের, তার মধ্যে 40% কম হয়েছে। এই 40% কম হওয়ার মানে কি? বাংলাদেশের ইকোনমির মধ্যে বড় সড়ো ধাক্কা। যখন বাংলাদেশ এখান থেকে হচ্ছে প্রোডাক্ট পাঠাতো, সেটা ডলারে ঢুকতো, তো ফরেন রিজার্ভের জন্য তাদের খুব সহযোগিতা হতো, এবং এই ইন্ডাস্ট্রিটা বাংলাদেশে হিউজ পরিমাণে এমপ্লয়মেন্ট জেনারেশন করতো। অর্থাৎ বাংলাদেশে দরিদ্র থেকে বের হওয়ার জন্য এই বিষয়টার বা এই ইন্ডাস্ট্রিটার একটা বিশাল পরিমাণে অবদান ছিল। তো গার্মেন্ট ইন্ডাস্ট্রির পতনের সাথে সাথে বাংলাদেশের মধ্যে আগের সেই সিচুয়েশন চলে আসছে এবং একটা আর্থিক ক্রাইসিস দেখা দিচ্ছে। বন্ধুরা, শুধুমাত্র তাই নয়, এর পাশাপাশি আরো বিষয় আছে। বাংলাদেশে পাওয়ার সাপ্লাই যেটা আছে সেটা সম্পূর্ণ আদানির কাছ থেকে নিত। আদানি ভারতের একটা কোম্পানি, সেই আদানির কাছে যে পাওয়ার সাপ্লাই যে
আদানি যে বাংলাদেশে দিত সেটার জন্য বাংলাদেশে হিউজ পরিমাণে বকেয়া হয়ে আছে। আদানি $800 মিলিয়ন বাংলাদেশের কাছে পায়, সেটার জন্য বাংলাদেশের কাছে পত্র লিখেছে যে আমাদের পয়সা ফিরিয়ে দাও, কিন্তু বাংলাদেশ বলছে আমাদের লেট হবে। এবং একইভাবে বাংলাদেশ সরকার এত বড় সাহস এদের ভারতকে চোখ দেখায়। আদানিও বলে দিয়েছে ভাই আমাদের ইমিডিয়েটলি লাগবে, কোনো গল্প হবে না। এই কারণের জন্য আদানি এখন চেষ্টা করছে পাওয়ারটা হচ্ছে বাংলাদেশে একটু কম দেওয়ার জন্য। তো বাংলাদেশ এখন বেশিরভাগ ক্ষেত্রে শোনা যাচ্ছে বাংলাদেশের লোড শেডিং এ ভুগছে, এটা আরো বাড়বে। এটা একটা ধাক্কা। 3 নম্বর ধাক্কা দিকে যদি যাই, বাংলাদেশ তাদের রূপপুরে একটা নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরি করেছিল। নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, এটা মেনলি হচ্ছে বাংলাদেশে ইলেকট্রিক সার্ভিস দেওয়ার জন্য। কিন্তু এই পাওয়ার প্ল্যান্টে ইন্ডিয়া ছিল, রাশিয়াও ছিল। রাশিয়া এই পাওয়ার প্ল্যান্টে বিশাল পরিমাণে একটা ইনভেস্ট করেছিল এবং তার ইন্টারেস্ট হয়ে দাঁড়িয়েছে $630 মিলিয়ন। রাশিয়াও এখন বাংলাদেশকেই, মোহাম্মদ ইউনিসকে চাপ দেওয়া শুরু করেছে, ইমিডিয়েটলি আমাদের টাকা যেটা আছে সেটা ফেরত দাও। কেন দেওয়া চাপ করেছে? সবার প্রথমত বাংলাদেশ বলেছিল আমাদের কিছুটা সময় দেন, আমরা কিছুটা সময় পেলে পরে আমরা ঠিকঠাকভাবে বিষয়টা হ্যান্ডেল করতে পারবো। রাশিয়া তার সত্ত্বেও ভিতর থেকে বিশাল লেভেলে প্রেশার দিচ্ছে বাংলাদেশকে যে তোমাদের ইমিডিয়েটলি টাকাটা ফেরত দিতে হবে। এখন রাশিয়া, যেটা বাংলাদেশে বলা হয় জেনারেলি বন্ধু রাষ্ট্র, কারণ বাংলাদেশের স্বাধীনতার সময় রাশিয়ার একটা বিশাল অবদান ছিল, বাংলাদেশকে সাহায্য করছিল বাংলাদেশকে স্বাধীনতার ক্ষেত্রে ভারতকে সাহায্যের মাধ্যমে। কিন্তু এই রাশিয়া বাংলাদেশের বিরোধ করছে কেন? এর জন্য মূলত কেউ যদি দায়ী থাকে সে হচ্ছে এই ব্যক্তি যার নাম হচ্ছে মোহাম্মদ ইউনুস। কেন? সকলেই জানে মোহাম্মদ ইউনুস ইউএস এর একটি এজেন্ট। মোহাম্মদ ইউনুস যে প্রাইজ পেয়েছে, নোবেল প্রাইজ আর কি কি যে প্রাইজ আছে, এগুলো প্রত্যেকটা ইউএস গভর্নমেন্টের স্পন্সার্ড প্রাইজ ছিল, এটা গোটা দুনিয়া জানে। ঠিক আছে, তো সকলেই জানে যে মোহাম্মদ ইউনুস হচ্ছে ইউএস এর এজেন্ট এবং বাংলাদেশে এমন একটা সরকার বসেছে যেটা ইউএস এর কোলে গিয়ে নাচবে। এবং রাশিয়া এবং ইউএস এর মধ্যে সম্পূর্ণ বলতে পারো সাপ বেজির মতো একটা সম্পর্ক। তো যেই কারণের জন্য রাশিয়া বাংলাদেশে চাপ দিচ্ছে। রাশিয়া বুঝতে পেরেছে এখানে আমাদের কোনো ভবিষ্যৎ নেই, তো এটার পিছনে আমাদের ইনভেস্ট করে লাভ নেই, বাংলাদেশকে প্রেশার দেওয়া শুরু করেছে। অন্যদিকে রাশিয়া ভারতের ফ্রেন্ড, ভারতের উপর যদি চোখ রাঙায় তো একটু তো বুঝতে হবেই। এবং একইভাবে এই পাওয়ার প্ল্যান্টে যে কাজগুলো চলছিল সেই কাজটা এখন সম্পূর্ণরূপে থমকে গিয়েছে। এই পাওয়ার প্ল্যান্টটা যদি সম্পূর্ণ কমপ্লিট হতো, এই প্রজেক্টটা যদি কমপ্লিট হতো, বাংলাদেশে ইলেকট্রিসিটির প্রবলেম অনেকাংশে কমে যেত। হিউজ প্রজেক্ট ছিল এটা, কিন্তু সেটা হয়ে ওঠেনি। এবং এই পাওয়ার প্ল্যান্টের মধ্যে যারা কাজ করতো তারা মূলত ইন্ডিয়ান শ্রমিক ছিল, স্কিলড লেবার ছিল, ইন্ডিয়ান, ভিয়েতনাম থেকে ছিল এবং অন্যান্য দেশে থেকেও ছিল। তারা কেউ এখন কাজে আসতে চাইছে না, কারণ বাংলাদেশের পলিটিক্যাল সিচুয়েশনের জন্য। এবং বাংলাদেশে যে মিনিস্টার আছে তাদের বক্তব্য যে আছে, তাদের বক্তব্য খুব জঘন্য। তারা পরিষ্কার বলে দিচ্ছে 26 লক্ষ ভারতীয় নাকি বাংলাদেশে চাকরি করছে। সো দিস ইজ দ্য কন্ডিশন অফ দিস পোর কান্ট্রি। তো এইরকম একটা হচ্ছে অবস্থা এটার ফলে। এবং তারপরে বলতে পারো এইসব কারণের জন্য বাংলাদেশের এখন ফাইন্যান্সিয়াল সিচুয়েশন ভীষণ খারাপ। বাংলাদেশ এখন একটা আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছে, যেটা বাংলাদেশ সরকার সঠিকভাবে মানুষের মধ্যে প্রকাশ করছে না। তুমি দেখবে মাঝে মাঝে মোহাম্মদ ইউনুস চলে আসে প্রেস ব্রিফিং দিতে, প্রেস ব্রিফিং এ বিভিন্ন কথা বলে, আমি এটা করেছি, আমি ওটা করেছি, আমি এটা করেছি, ওটা করেছি। হোয়াট ডাজ ইট মিন? এটার মিনিংটা কি? এটার মিনিংটা হচ্ছে এইটা, মোহাম্মদ ইউনুস বাংলাদেশের সেই অন্ধ জনসাধারণদের, যাদের কোনো কিছু বিবেচনা করার কোনো ক্ষমতা নেই, উপরে যেটা দেখে সেটাতেই খুশি হয়, তাদেরকে শান্ত করার চেষ্টা করছে। তোমরা শান্ত হও, আমি পদক্ষেপ নিচ্ছি। কিন্তু ভিতরে গল্প পুরোপুরি আলাদা। বাংলাদেশ পুরোপুরি দেউলিয়া হওয়ার পথে আছে, শ্রীলঙ্কার থেকেও খারাপ অবস্থা হবে। শ্রীলঙ্কাকে তো ভারত বাঁচিয়ে নিয়েছিল, লোন ফোন দিয়ে বাঁচিয়ে নিয়েছিল, কিন্তু এদেরকে কে বাঁচাবে? তারপরে কিছুদিন আগে এরা পদক্ষেপ নিল, বাংলাদেশ নাকি ভারতকে ইলিশ পাঠাবে না, তাই নাকি ইলিশ ব্যান করে দিল। বাংলাদেশের মানুষ নাকি এখন সস্তায় ইলিশ খাবে। বাংলাদেশের সকল মানুষ এখন ভাতের বদলে শুধু সারাদিন ইলিশ খেয়ে থাকবে। এই ধরনের একটা পরিকল্পনা বাংলাদেশের সরকার করলো। কিসের জন্য করলো? এটা একটা পপুলিস্ট মেজার ছিল, একটা জনপ্রিয় অর্জন করার মতো একটা পদক্ষেপ ছিল, যেটা মানুষ একটু সন্দেহ হয় ভারত বিরোধী একটা সরকার পেয়ে গেছি। বাট রিয়ালিটিতে এটাতে লস টাকার হয়েছে। দেখো, বাংলাদেশে প্রতিটা দেশই হচ্ছে মৎস্যজীবী সম্প্রদায় থাকে, যারা মাছের বিজনেসের উপর সম্পূর্ণ ডিপেন্ড করে। দেশের ভিতরেই যখন প্রোডাক্টটা থাকবে, দেশের বাইরে যেতে পারবে না, তার ডিমান্ড যেটা আছে
বলতে পারো সাপ্লাইটা বেশি হয়ে যাবে, সাপ্লাই বেশি হয়ে যাওয়ার ফলে তার যে দামটা আছে দামটা কমতে থাকবে। এই দামটা কমলে পরে বাংলাদেশের যে জনসাধারণ আছে তাদের জন্য তো ভালো, তারা মাছ খেতে পারবে একটু কম দামে। বাট হোয়াট অ্যাবাউট দ্য পিপল, সেই সব মানুষদের ব্যাপার, সেই সব মানুষ যারা এই ব্যবসার উপর, মাছের ব্যবসার উপর ডিপেন্ড করে আছে, পেশার উপর ডিপেন্ড করে আছে, তাদের কি অবস্থা হবে? তো তাদের ক্ষেত্রে কিন্তু একটা আনএমপ্লয়মেন্ট বা কম ইনকামের একটা অবস্থা তৈরি হয়েছিল, যেটা বাংলাদেশে কিন্তু পরবর্তীকালে আরো খারাপ অবস্থা করতে পারতো। বাংলাদেশের সরকার এটা বুঝেছে যে ভারতের সাথে ইলিশ ব্যান করে লাভ নেই, এটা আলটিমেটলি দিনের শেষে বাংলাদেশেরই লোকসান। ভারতের অসুবিধে নেই, ভারতের বিরাট বড় কোস্ট লাইন আছে, ভারত যেখান থেকে সেখান থেকে ইলিশ জোগাড় করেই নিবে, কোনো সমস্যা নেই, অলরেডি সেটা হয়েও গিয়েছে। ঠিক আছে, তো বাংলাদেশের হচ্ছে এই একটা সবচেয়ে বড় সমস্যা। এখন তারা বুঝতে পেরেছে বাংলাদেশের মৎস্য চাষী যারা আছে বা মৎস্যজীবী যারা আছে তাদেরকে হচ্ছে গুঁতো মেরে লাভ নেই, তাদের পেটের অন্ন ধ্বংস করে লাভ নেই। তো বাংলাদেশি সরকার এখন দুর্গাপূজার অজুহাতে বলছে দুর্গাপূজার জন্য মানুষ যাতে ইলিশটা খেতে পারে সেই কারণের জন্য বলেছে 3000 টন ইলিশ ভারতে সাপ্লাই করবে। বাট এটার রিয়াল ঘটনা হচ্ছে বাংলাদেশের নিজের কন্ডিশন খারাপ, তাদের পয়সা নেই, তারা দরিদ্র হয়ে গেছে, আরো খারাপ অবস্থা আছে, যেই কারণের জন্য ইলিশের ব্যানটা তুলতে বাধ্য হয়েছে। আমাদের ইলিশ চাই না ভাই, আমাদের ইলিশ চাই না, ইলিশ চাইলে নিয়ে যাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এই 2 দিনের মুখ ধোকা কে করতে বলছিল? এরা নিজের দেশে দুর্গাপূজা হতে দিচ্ছে না, নিজের দেশে দুর্গাপূজা করলে 5 লক্ষ টাকা করে প্রতিটা প্যান্ডেলে যাচ্ছে। এরা ভারতবর্ষের দুর্গাপূজার জন্য এতটা উৎসুক তারা ইলিশ পাঠিয়ে দিচ্ছে। হিপোক্রেসির একটা লিমিট থাকে, এটা অন্য লেভেলের হিপোক্রেসি। এরপরে বাংলাদেশ এইসব চাপে পড়ে এসে কি করছে, যে ওয়ার্ল্ডের যে বিভিন্ন অর্গানাইজেশনগুলো আছে সেগুলোর কাছ থেকে 5 বিলিয়ন ইমার্জেন্সি সাপোর্ট চেয়েছে। ঠিক আছে, এই যে প্রত্যেকটা যা পয়েন্ট বললাম, বাংলাদেশের গার্মেন্ট ইন্ডাস্ট্রি থেকে শুরু করে এই প্রত্যেকটা পয়েন্ট ইন্ডিকেট করছে বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা ভীষণ খারাপ। বাংলাদেশের এখন গোটা বিশ্বের আর্থিক সাপোর্টের দরকার, না হলে বাংলাদেশের ইকোনমি আছে সম্পূর্ণ ভেঙে পড়বে। এবং মোহাম্মদ ইউনূসের ভারতের প্রধানমন্ত্রীকে এই যে কল করছে, এই কল করার পিছনে সাক্ষাৎ করার জন্য যে আবেদন করেছে, এটার পিছনে মূল লক্ষ্যটাই হচ্ছে কিছুটা একটা ভারতের কাছে ডিমান্ড করা, আমাদের এত টাকা দাও, আমরা সংকটের মধ্যে আছি। এবং বাংলাদেশের প্রধানমন্ত্রী এখন ইউএসএ যাচ্ছে এবং ইউএসএ গিয়ে বাইডেনের সাথে দেখা করছে। এটারও মূল গল্প যেটা আছে সেটা ইকোনমিক্যাল, দে নিড সাপোর্ট। ঠিক আছে, এবং সেটার জন্য তারা 5 বিলিয়ন লোন চেয়েছে। কিসের জন্য? তাদের ফরেস্ট রিজার্ভ যেটা আছে, ফরেস্ট রিজার্ভ, সেটাকে বাড়ানোর জন্য। হোয়াট ইজ ফরেস্ট রিজার্ভ? প্রত্যেকটা দেশ কিছু হচ্ছে ডলার হচ্ছে রিজার্ভ করে রাখে তাদের যে এক্সটার্নাল বিজনেস যেটা আছে, এক্সটার্নাল ট্রেড যেটা আছে সেটাকে মেনটেইন করার জন্য। ঠিক আছে, তো সেটা বাংলাদেশের ফরেস্ট রিজার্ভ এখন সংকুচিত হওয়ার মধ্যে সেটা শেষ হয়ে যাবে। এই কারণের জন্য বিশ্বের কাছে এখন দাবি করেছে, অনুরোধ করেছে, আমাদের সাহায্য করো, 2 হাত বাড়িয়ে সাহায্য করো, 5 বিলিয়ন কি দেবে? 5 বিলিয়ন আমাদের লোন দাও, সাপোর্ট দাও। কার থেকে চেয়েছে? ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের কাছে চেয়েছে 3 বিলিয়ন, 1 বিলিয়ন চেয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের কাছে, এবং আরেক বিলিয়ন চেয়েছে হচ্ছে জাপান ইন্টারন্যাশনাল কোঅপারেশন এজেন্সির কাছে। ঠিক আছে, তো এটা হচ্ছে বাংলাদেশের মেন কারণ। বাংলাদেশ এই কারণের জন্য ইউএসএ যাচ্ছে, ভারতের কাছে বলতে পারো কল করছে। তো বাংলাদেশে যে এত বড় বড় ভাষণ, আমরা এটা করে দেব, আমরা নিউক্লিয়ার লাগাবো বাংলাদেশে যাতে ভারতকে আক্রমণ করা যায়, এত বড় সাহস, এই সাহস এখন সব ফুস হয়ে গেছে। কথায় আছে না ভাই, পুঁটি মাছ, পুঁটি মাছ যখন অল্প জল পায় না, পুঁটি মাছ জলের মধ্যে লাফালাফি শুরু করে, এরা হচ্ছে পুঁটি মাছ। বুঝতে পারলে, এরা হচ্ছে পুঁটি মাছ। এই পুঁটি মাছ অল্প জল পেয়ে লাফালাফি শুরু করেছিল, আমরা নোবেল বিজয়ী পেয়ে গেছি, সে আমাদের হচ্ছে বিশ্বের 1 নম্বর শক্তিধর দেশে পরিণত করবে। ভাই আলটিমেটলি রিয়ালিটি এটা, তোমরা এমন একটা দেশ যেটা ভারতের দিয়ে সম্পূর্ণ ঘেরা আছো, তোমরা চাইলেও ভারতকে ইগনোর করতে পারবে না। আর ভারতকে ডিস্টেবিলাইজ করার জন্য কোনো বুদ্ধি থাকো সেগুলো রেখে দাও, কারণ ভারত যদি নিজের লাইনে আসে, ইউ ক্যান নট সার্ভাইভ। এটা হচ্ছে মোদ্দা গল্প। ঠিক আছে, তো বন্ধুরা, তো বুঝতেই পারলে বাংলাদেশের হচ্ছে এইরকম একটা ফাইন্যান্সিয়াল ক্রাইসিস বা আর্থিক একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। এখন তাদের সাথে মুখ লেগে লাভ নেই, ওরা এমনিতেই দরিদ্র লোক, কমেন্টে অনেক গালাগালে করে, কি করবে, নেচারটাই এমন। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, ধন্যবাদ।